নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তোমাদেরকে দেখাবো আলিপুর জেল মিউজিয়ামের দৃশ্য। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তোমরা সকলেই জানো আলিপুর জেল খোলা হয়েছিল 1864 সালে। 2019 সালে ফেব্রুয়ারিতে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটি আর জেল হিসাবে চালু নেই। এখন এটি আলিপুর জেল জাদুঘরে রূপান্তরিত হয়েছে। স্বাধীনতা সংগ্রামী শহীদদের প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন তথ্যের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে এই মিউজিয়াম। এখানে স্বাধীনতা সংগ্রামীদের কিভাবে রাখা হতো সে সবই এখানে আসলে দেখতে পারবে। ইতিহাসের পাতায় অমর সংগ্রামীদের রক্তে লেখা ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে ইতিহাসকে এক ফ্রেমে রাখা হয়েছে। এখানে ভয়েস অ্যাক্টিং ও লেজারের আলোয় কারাগারের বিভিন্ন অংশ জীবন্ত করে তোলা হয়েছে, যেন সবাই বুঝতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কক্ষ। কলকাতা পুরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলে 8 নম্বর কক্ষে বন্দী ছিলেন। দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং 1922 সালে গয়া অধিবেশনের সভাপতি। ফাঁসি দেওয়ার আগে বিপ্লবীদের এই রুমগুলোতে রাখা হতো। এই যে সেই ফাঁসির মঞ্চ, যেখানে বিপ্লবীদের ফাঁসি দেওয়া হতো। ভাবলে কেমন গায়ে কাঁটা দিচ্ছে, তাই না? ফাঁসি হওয়ার পরে দেহগুলিকে এই ঘরে আনা হতো এবং দেহগুলি ময়নাতদন্ত করে জানানো হতো মারা গেছে না বেঁচে আছে। ফাঁসির মঞ্চের মুখোমুখি এই রকম ঘর রাখা হয়েছিল, যেখান থেকে তারা তাদের সহবন্দীদের ফাঁসিতে ঝুলতে দেখত। কতটা যন্ত্রণাদায়ক ছিল ভাবতেই কেমন লাগছে। এখানে নানান রকম বন্দুক, পিস্তল রয়েছে
সেগুলো কবে কী কারণে ব্যবহার করা হয়েছিল ও কিভাবে তা বাজেয়াপ্ত করা হয়েছিল তার সমস্ত বিবরণ এখানে দেওয়া আছে। এখানে এসে দাঁড়ালে ইতিহাস যেন জীবন্ত হয়ে চোখের সামনে ভেসে উঠবে আর শুনতে পাবে বিপ্লবীদের কণ্ঠে উচ্চারিত সেই পবিত্র মন্ত্র, বন্দে মাতরম।